একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। আচ্ছা, আমরা তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে ফেলি। ধরে নেই যে একটা ত্রিভুজের এই দুইটা বাহু সমান সমান। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুইটা রেখা সমান, তাহলে ধরে নিলাম এই রেখা দুটো সমান। অর্থাৎ আমি যদি এই কোণটার নাম দিই এ বি এবং সি, তাহলে সমদ্বিবাহু আমরা ধরে নিলাম এ বি ইকুয়াল টু হচ্ছে এসি। অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান। ত্রিভুজের পরিসীমা 16 মিটার দেওয়া আছে। অর্থাৎ তিনটা বাহু যোগ করলে পরিসীমা, ত্রিভুজের পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। পরিসীমা, ত্রিভুজের পরিসীমা 2s। 2s ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিএ। আসলে আমরা পড়ে নেই, না পড়লে তো আসলে বোঝা যাবে না কি যাচ্ছে। আচ্ছা, পরিসীমা 16 মিটার, অর্থাৎ তিনটা বাহু যোগ করলে 16 মিটার হয়। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6 ভাগের 1 অংশ। এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি। কারণ বিসিটা যদি আমরা এক্স ধরি, মানে বিসি এর মানটা আমরা যদি এক্স ধরি, এক্স মিটার ধরি, তাহলে সমান যে বাহুগুলো হবে এগুলো হবে ভূমির 6 ভাগের 1 অংশ। তাহলে এগুলোর আপাতত দরকার নেই। ধরলাম ভূমি বিসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য হবে 5x/4। যেহেতু ভূমির 5/6, মানে ভূমি এর মানে x এর 5 ভাগের x, 5/6, তাহলে একটা বাহু হবে 5x/6x। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 5x/6x, এটাও 6x না, শুধু 6, 5x/6, এটাও হবে 5x/6। তাহলে এ বি বাহুটার দৈর্ঘ্য 5x/6, এসি বাহুটার দৈর্ঘ্য 5x/6, আর বিসি বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নিলাম আমরা x। তাহলে এখন প্রশ্ন অনুযায়ী ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। তার মানে হচ্ছে আমরা তিনটা বাহু যোগ করি, x প্লাস 5x/6 প্লাস 5x/6 ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে এখন আমরা সমাধান অঙ্ক করলে আমরা x এর মানটা পেয়ে যাব। x ইকুয়াল টু হচ্ছে 6। তার মানে হচ্ছে এই বিসি এর মান হচ্ছে 6। তাহলে বিসি ইকুয়াল টু হবে 6। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এখন বিসি ইকুয়াল টু যদি 6 হয়ে থাকে, তাহলে এবি ইকুয়াল টু কত হবে? এবি ইকুয়াল টু হচ্ছে 5x/6, 5x/6। তার মানে হচ্ছে 5 ইন্টু এক্স এর মান হচ্ছে 6, নিচে হচ্ছে 6, এই 6 কাটা, তাহলে হচ্ছে 5। তার মানে এই এবি বাহুটার মান হচ্ছে 5, এসি এর মানটা হচ্ছে 5, আর বিসি মানে ভূমি, এই ভূমিটা হচ্ছে 6। তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। একটা বাহু 5, আর একটা বাহু 5, আর একটা বাহু হচ্ছে 6। এখন যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা এটা 5 পেয়েছি, এটা 5 পেয়েছি, আর এটা পেয়েছি 6। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি b/a, এটা সূত্র মুখস্থ করতে হবে না, b/4 রুট ওভার 4 a² মাইনাস b²।
এখানে এ হচ্ছে সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান যে বাহুর দৈর্ঘ্য, আর বি হচ্ছে ভূমি বা অপর বাহু, অপর এক বাহু, অপর বাহু। তাহলে এইখানে সমান সমান বা ভূমি হচ্ছে বি হচ্ছে 6 আর নিচে হচ্ছে 4 রুট ওভার এই 4 ইন্টু এ মানে সমান সমান বাহু মানে 5 স্কোয়ার মাইনাস বি হচ্ছে 6 মানে যে বাহুটা সমান নয় সে বাহুটা বি। এই সূত্রের মধ্যে এ হচ্ছে সমান সমান বাহুদের দৈর্ঘ্য আর বি হচ্ছে যে বাহুটা সমান নয় তার দৈর্ঘ্য। এখন যদি আমরা এটা তো ইন্টু আসলে, এখন যদি এটা আমরা এখানে ইকুয়েশনগুলো যোগ বিয়োগগুলো করি তাহলে হবে 6/4 রুট ওভার 5 5 25 4 25 100 মাইনাস 6 6 36 সমান 100 থেকে 36 বিয়োগ করলে 6/4 100 থেকে 36 বিয়োগ করলে হবে 64 সমান সমান এটা কিছু না মানে 6 ইন্টু 8 64 এর উপর রুট ওভার থাকলে 8 8টা 64 ইকুয়াল টু 4 ইন্টু বাই 4 সমান সমান হচ্ছে 12। অর্থাৎ এই অঙ্কের ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। এটা হচ্ছে গ। ত্রিভুজ এবিসি, আমরা এটা একটা ত্রিভুজ আঁকি। এবিসি এটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ এ বি সি, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব। নো প্রবলেম। এই বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, এটার নাম দিলাম আমরা ডি। এখন এ কোণের পরিমাপ দেয়া আছে 45, ACD 120, ACD, তার মানে এই কোণটার মান দেয়া আছে 120। এখন বলা হয়েছে এটার মান কত, তো এটার মান আমরা ধরি x। তাহলে আমরা জানি এটার মান ধরলাম আমরা x, যেহেতু b এর মানটা চাওয়া হয়েছে। এটা যদি 120 হয়, এই কোণটা আর এই কোণটা দুটা মিলে একটা সরল কোণ। যেহেতু আমরা এর আগে অনেক ডিসকাস করেছি, এটা যদি একটা রেখা হয়, এই রেখার সাথে যদি এইভাবে আরেকটা রেখা হয়, এই মিলিত স্থানে দুইটা কোণ উৎপন্ন হয়। এই দুইটা কোণকে আমরা বলি, এই দুইটা কোণকে একর সাথে আমরা বলি সরল কোণ, এবং এই সরল কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা মিলে হলো 180 ডিগ্রি। এই দুইটা মিলে যদি 180 ডিগ্রি হয় আর এটুকু যদি 120 হয়, তাহলে এটুকু বিয়োগ করলে এটুকু থাকে, এটুকু হচ্ছে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কিন্তু আমার আর এটার দরকার নেই, আমরা এটা থেকে এটা পেয়ে গেছি যে এটুকু 60 ডিগ্রি হলো। এখন আমরা শুধু এই ত্রিভুজটা কল্পনা করি। এখন শুধুমাত্র আমরা এই ত্রিভুজটাকে কল্পনা করি, এটা এটুকু, এটা হচ্ছে x, এটা 45, এটা 60। তাহলে এই তিনটা যোগ করলে 180 ডিগ্রি। সিম্পল। অর্থাৎ
এক্স প্লাস 45 প্লাস 60 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান বা 180 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত হবে? আমাকে x এর মানটা বের করতে হবে। x ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 45 মাইনাস 60 সমান সমান x ইকুয়াল টু হচ্ছে 75। তাহলে রেজাল্ট হচ্ছে গ। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটা কোন ধরনের? জটিল প্রশ্ন নাকি এটা? দেখি জটিল কিনা। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা কোণের যোগফল হচ্ছে 380 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 435, এটা যদি হয় 655, তাহলে 35 আর হলো 55 সমান 60 90। উম্মা, তার মানে এই দুইটা মিলে 90, তাহলে এটা 90, তাহলে ত্রিভুজটা এরকম হবে না, ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা হবে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে সেটা? একটা সমকোণ, এটা এরকম হবে, সমকোণী ত্রিভুজ হবে। তখন আমরা ধরে নিতে পারবো যে এটা হচ্ছে 35 ডিগ্রি, আর এটা হচ্ছে, যদিও সমান হয় নাই, মানে অনেক বড় ছোট হয় নাই, এটা 55 আর এটা হচ্ছে 90। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজের এই দুইটা যোগ করলে 90 হচ্ছে, তাহলে বাদবাকি কোণটাও 90 ডিগ্রি। বাদবাকি যে একটা কোণ আছে সেই একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তার মানে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সো উত্তর হচ্ছে ক। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। তা আমরা একটা আয়তাকার ঘর আঁকি। এটা একটা আয়তাকার ঘর। এই আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা আমরা ধরি x, তাহলে প্রস্থটা বলছে দৈর্ঘ্য এর 3/2 অংশ। দৈর্ঘ্য এর মানে x এর 3/2, 3/2। তার মানে এর মানে গুণ, তাহলে x এর সাথে 2x/3 হবে। 2x/3 এটা হচ্ছে প্রস্থ, তাহলে এখানে প্রস্থ হবে 2x/3। তাহলে এখন এটা যদি একটা আয়তাকার ঘর হয় বা আয়তাকার ক্ষেত্র হয়, তাহলে এটা যদি x হয় তাহলে এটাও x। এটা প্রস্থ যদি 2x/3 হয়, তাহলে এটাও 2x/3। কেননা আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। এখন বলা হয়েছে যে গড়ের পরিসীমা 40 মিটার। পরিসীমা কাকে বলে? সেটা আয়তকার ক্ষেত্রে হোক, ত্রিভুজই হোক, রম্বসই হোক আর ট্রাপিজিয়ামই হোক, পরিসীমা বা বড় ক্ষেত্রই হোক, পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তাহলে এখানে 4টা বাহু আছে, এই বাহুটা x, এই বাহুটা 2x/3, এই বাহুটা x আর এই বাহুটা 2x/3। তাহলে সবগুলো বাহু যোগ করলে হবে 40 মিটার। এখন আমি সবগুলো বাহু যোগ করব। x প্লাস 2x/3 প্লাস এই x প্লাস 2x/3 সমান হবে 40। এখন এটার ইকুয়েশন করলে আমরা x ইকুয়াল টু পাবো 12। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা তো সবগুলো বাহুকে যোগ করে ফেলেছি। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করার জন্য সবসময় আমরা একটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ×
দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এর আগে আমি যেটা করেছি সেটা জাস্ট বোঝানোর জন্য যে আসলে পরিসীমাটা কি এবং কিভাবে পরিসীমা বের করতে হয়। যে কোনো জিনিসের সবগুলো বাহুকে যোগ করলে পরিসীমা হবে। কিন্তু আয়তাকার ক্ষেত্রে যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তাহলে দুইটা দৈর্ঘ্য যোগ করতে হবে, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য, আর এই প্রস্থ আর এই প্রস্থ। এই কারণে 2 এখানে লিখে দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ, এটা যোগ করে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলেই আমাদের পরিসীমা পাওয়া যাবে। সো এই হিসাবে আমরা পরিসীমাটা পেয়ে গেলাম। x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 12। তাহলে এখানে যদি x এর মানটা বসাই তাহলে আমরা প্রস্থটা পেয়ে যাব 2 ইন্টু 12/3। যেহেতু প্রস্থ 2x/3, তাহলে এই 2 x এর জায়গায় 12 বসলো, 3 4 12 সমান সমান হচ্ছে 8। অর্থাৎ প্রস্থটা হচ্ছে 8 আর দৈর্ঘ্যটা হচ্ছে 12। ওকে, তাহলে এখন আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 আর প্রস্থ পেয়ে গেলাম 8। তাহলে বলা হয়েছে যে এর ক্ষেত্রফল কত। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে হবে 96 বর্গ মিটার। সো রেজাল্ট হচ্ছে খ। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট। আমরা বর্গক্ষেত্রটা এঁকে নিই। বর্গক্ষেত্র হলো এমন একটা চতুর্ভুজ যার 4টা বাহু সমান এবং সবগুলো কোণ 90 ডিগ্রি করে। যার 4টা বাহু সমান, অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু, 4টা বাহু সমান। আর আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম সেটা ছিল আয়তকার ক্ষেত্র। আয়তকার ক্ষেত্রে শুধু বিপরীত বাহুগুলো সমান থাকে। আয়তক্ষেত্রের সাথে বর্গক্ষেত্রের পার্থক্যটা হলো বর্গক্ষেত্রে 4টা বাহু সমান সমান থাকে, আর আয়তক্ষেত্রের শুধুমাত্র বিপরীত বাহু, এই বা উপরের বাহু আর এই নিচের বাহুটা সমান থাকবে, আর এই বাহুটার এই বাহুটা সমান থাকবে। ওকে, নো প্রবলেম। একটি বলা হতে বাহুর দৈর্ঘ্য 8 ফুট, তার মানে এটাও 8, এটাও 8, এটাও 8, এটাও 8। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমাদেরকে প্রথমে কর্ণ বের করতে হবে। কর্ণ হচ্ছে বিপরীত কোণ দুইটা যোগ করলে এটা হবে কর্ণ। আচ্ছা, আমি বলেছি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণ। এখন আমাকে বের করতে হবে আগে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে কর্ণটাকে বর্গক্ষেত্র ধরার পরে। আচ্ছা, এটা চিন্তা আগে পরে করি, আগে আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিই। তাহলে এই কর্ণটাকে বের করার জন্য আমরা এইটাকে, এই সম্পূর্ণটাকে, এটাকে আমরা একটা ত্রিভুজ ধরতে পারি এবং সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা কর্ণ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি এটাকে ধরি এ, কর্ণের দৈর্ঘ্যটা যদি এ ধরি, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। অতিভুজের উপর বর্গ, অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এটা 8, এটা 8। তাহলে অপর দুই বাহু কোনটা কোনটা? 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 8 আর 64, 64 সমান সমান 64 আর 64 হচ্ছে 128। তাহলে a ইকুয়াল টু হবে রুট ওভার 128, রুট ওভার 128। এটা হচ্ছে a এর মান, মানে এই বাহুটার দৈর্ঘ্য। এখন প্রশ্নটা বলছে যে এটা হচ্ছে একটা বর্গ, এই বর্গের এটা হচ্ছে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি রুট ওভার 128। এখন এই রেখাটাকে যদি আমি ধরি, এই রেখাটা দিয়ে আমরা একটা
একটা বর্গক্ষেত্র আঁকবো। সেটা কিভাবে, যে এই একটা রেখা, সরি এই একটা রেখা, এখন সমকোণ করে এই রেখাটা সমান করে এইখানে সমকোণ করে একটা রেখা টানবো। এটা একটা রেখা, ঠিক সমকোণ করে এইখানে আর একটা রেখা টানবো এইরকম, আবার এইখান থেকে একটা এরকম। এটাও 100√128, এটাও √128, এই বাহুটা √128, এই বাহুটা √128। তাহলে এইটার বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রটার, এই যখন আমরা নীল কালারের যে বর্গক্ষেত্রটা আঁকলাম, এই কোণের দৈর্ঘ্যটাকে বেসিস করে এই যে বর্গক্ষেত্রটা আমরা আঁকলাম, এই বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য এখন আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এবং আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর উপর দৈর্ঘ্য তার উপর হোল স্কয়ার। তার মানে এক বাহু কোনটা, √128। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য তার উপর হোল স্কয়ার। তার মানে √1 স্কয়ার দিলে 128 হবে। তার মানে আমাদের রেজাল্টটা হলো 128। এটা হলো ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্র সম্পর্কে যেটুকু জানা উচিত সেটা হচ্ছে যে প্রথমে বলেছিলাম অঙ্ক কিন্তু আমাদের শেষ, এখন আমরা জাস্ট বর্গক্ষেত্র নিয়ে একটু আলাপ করতেছি। অঙ্ক কিন্তু আমাদের শেষ, 128 বর্গ ফুট। আচ্ছা, এখন এই বর্গক্ষেত্রের বেলার জন্য আমি আর কিছু কথাবার্তা বলতেছি। সেটা হচ্ছে এটা যে বর্গক্ষেত্রের দুইটা বাহু, চারটা বাহু সমান সমান থাকে, প্রত্যেকটা কোণ সমকোণ থাকে, এবং এই চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। এটা গেল। আর এই কর্ণ, এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ, এটাকে বলা হয় কর্ণ। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে √2a। কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2a। আমরা যদি কর্ণের দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তা আমরা একটা আয়তক্ষেত্র এঁকে ফেলি। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে যদি আমরা প্রস্থটাকে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ বলছে, তাহলে আমরা প্রস্থটাকে x ধরি, তাহলে দৈর্ঘ্যটা হবে 3x, অঙ্ক করার সুবিধার্থে। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে হবে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x ইন্টু x সমান সমান হবে 300। তাহলে 3x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে x এর মান আমরা 10 পেলাম। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 3×30। তাহলে এখন আমরা পেলাম যে x এর এই বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। তাহলে বলা হয়েছে যে এর পরিসীমা কত। তাহলে পরিসীমাটা কি, চারটা বাহুর যোগফল। তার মানে এখানে 10 যোগ 30 যোগ 10 যোগ 30, এই চারটা বাহুর দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাবো। কিন্তু আমরা জানি সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2। দৈর্ঘ্য হচ্ছে কত, 30, আর প্রস্থ হচ্ছে কত, 10।
সমান সমান 80 বা 80 মিটার। এটা হচ্ছে গ, রেজাল্ট হচ্ছে গ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অবস্থিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা একটা সরল রেখা, ধরে নিলাম যে এটা একটা সরল রেখা। এই সরল রেখার সমান করে 4টা বাহু আমরা তৈরি করব। এটা একটা বর্গক্ষেত্র ধরলাম, এই বাহুটার উপর বেসিস করে একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করলাম। এই বর্গক্ষেত্রটাকে আমরা ধরি যে এটার দৈর্ঘ্য a, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্যের উপর হোল স্কয়ার দিলেই এটার ক্ষেত্রফল পাওয়া যায়। আচ্ছা, এখন বলা হয়েছে ওই সরল রেখার 1/4 উপর, তার মানে এই যে সরল রেখাটা আমরা প্রথম যেটা সরল রেখা এঁকেছিলাম, এটার দৈর্ঘ্য ধরেছিলাম আমরা a। এখন এটা বলছে এই সরল রেখা যদি 1/4 হইতো, তার মানে 1/4 a/4। এখন আমরা আরেকটা চতুর্ভুজ আঁকবো, সেটা হচ্ছে এটার এখানে যদি a হয় 4/1 এতটুকু, এটা যদি a হয় তাহলে 4/1 এতটুকু হবে, এতটুকু হবে। ঠিক এতটুকু করে আমরা একটা আঁকলাম, ছোট করে একটা আঁকবো, হ্যাঁ এরকম করে একটা আঁকলাম। তাহলে এটার দৈর্ঘ্যটা হচ্ছে a/4, a/4। তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে? a/4 হোল স্কয়ার, তার মানে হচ্ছে a স্কয়ার বাই 16, a স্কয়ার বাই 16। তাহলে এইটার ক্ষেত্রফল হলো a স্কয়ার, আর এইটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার বাই 16। এখন বলা হইতেছে যে এইটা এটার কত গুণ বড়, তাহলে কত গুণ বড় সেটা করতে হলে আমাকে কি করতে হবে? ইস্টু করে ফেলতে হবে। a স্কয়ার বাই মানে গুণ ভাগ, ইস্টু মানে ভাগ, ভাগ করতে হবে। কত গুণ বড় হলো? a স্কয়ার বাই 16 সমান সমান হলো a স্কয়ার ইন্টু 16/a স্কয়ার, তার মানে হলো 16 গুণ 1/16। তাহলে কত গুণ হলো? এটা 16 গুণ হলো। আমরা এটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা ধরে নিতে পারতাম যে ধরি প্রথমটার ক্ষেত্রফল x1, দ্বিতীয়টার ক্ষেত্রফল x2। প্রথমটার ক্ষেত্রফল ধরলাম x1 সমান সমান হলো a স্কয়ার, আর দ্বিতীয়টার ক্ষেত্রফল হলো x2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার বাই 16। তাহলে কত গুণ যেহেতু বলা হয়েছে, তাহলে x1 ইসটু x2 আমাদেরকে বের করতে হবে। তার মানে হচ্ছে a স্কয়ার ইসটু a স্কয়ার বাই 16 বা x1 বাই x2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার ইন্টু 16/a স্কয়ার। স্কয়ার স্কয়ার কাটা, নিচে হচ্ছে 1, সো x1 বাই x2 ইকুয়াল টু হচ্ছে 16/1। দ্যাট মিনস x1 is to x2 ইকুয়াল টু 16:1। তার মানে একটা 16 হলে একটা 1, তার মানে বড়টা 16 গুণ বড়। আশা করি এই অঙ্কটাও বোঝাতে পেরেছি বলে মনে হচ্ছে। আমরা চলে যাব এখন পরবর্তী অঙ্কতে। ABCD সামান্তরিকের ডিসি ভূমিটাকে আমরা একটা সামান্তরিক আগে এঁকে নেই। সামান্তরিক, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এখন আমাদের এই বাহুটার সমান্তরাল করে একটা বাহু আঁকতে হবে,
সমান এবং সমান্তরাল করে, আবার এই বাহুটাকেও সমান এবং সমান্তরাল করে এটা বাহু আঁকতে হবে। এটা একটা সামান্তরিক। তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল, এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল। হ্যাঁ, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, এটা একটা বারো সমান্তরাল হয় নাই, সামান্তরিক হয় নাই, তারপর আমরা ধরে নেই যে এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের ডিসি বাহুটাকে আমি বর্ধিত করব ই পর্যন্ত। এটাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করব। আমরা এটা এই পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, এটা ভালোভাবে আমরা এইটাকে আমরা ডিসি করি, দেখি। আমরা এটাকে ডিসি করি, এটা ডি, এটা সি, এ বি সি ডি, এটা এ আর এটা হচ্ছে বি, সুবিধার্থে করলাম। এখন এই ডিসিটাকে আমরা বর্ধিত করব। এই ডিসি বাহুটাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, এখন বলা হয়েছে যে ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। বিএডি ইকুয়াল টু 100, বিএডি এই কোণটা হচ্ছে 100। আচ্ছা, এখন যদি এই কোণটা যদি 100 হয়, তাহলে আমরা এই কোণটাকেও বলতে পারি 100, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আচ্ছা, এখন যদি এই কোণটা যদি 100 হয়, তাহলে এই কোণটা 100, তাহলে আমাকে বের করতে হবে বিসিই ইকুয়াল টু হোয়াট, বিসিই, আমাকে এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই কোণটার মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা জানি যে এইটা একটা পুরাটা, এটা একটা সরল কোণ। যেহেতু একটা রেখার উপর এখানে এইভাবে একটা কোণের সৃষ্টি হয়েছে, এই যে এই রেখাটা হচ্ছে এটা, আর এই রেখাটা হচ্ছে এই রেখাটা। সো আমরা বলবো যে এই কোণ এবং এই কোণ, দুটা কোণ মিলে একটা সরল কোণ তৈরি হয়েছে 180 ডিগ্রি। তার মানে এখানে এটা তো 100, তার মানে এইটুকু হচ্ছে 100, তাহলে বাদ বাকি এইটুকু হচ্ছে 80। তার মানে আমাদের এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বিসিই ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি। এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে ছেদ করেছে। এসিডি বোঝা যাবে না, আমরা আগে রম্বসটা এঁকে নিই। রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটা বাহু সকল বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়। এখন এখানে একটা রেখা আঁকলাম, এখন একটা সমকোণ নয় এরকম একটা রেখা একটা আঁকবো, এটা সমান করে। এই রেখাটা সমান করে আর একটা রেখা আঁকবো, যে রেখাটা এমন ভাবে রেখাটা আঁকবো যাতে সমকোণ না হয়। এইভাবে সোজা করে দিলে কিন্তু সমকোণ হয়ে যাবে। আমি কিন্তু সোজা করে দেব না, সোজা করে দিলে সমকোণ হয়ে যাবে এবং বর্গক্ষেত্র হয়ে যাবে। যেহেতু বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান এবং চারটা বাহুই এক বিপরীত বাহুগুলো সমান্তরাল,
চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। আর রম্বসেরটা হচ্ছে চারটা বাহুই সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বাট শুধু কোণগুলো সমকোণ নয়। তাহলে এই দিলাম, সমকোণ নয় দিলাম। আবার ওই এখন যে বাহুটা আঁকবো ওটা উপরের বাহুর সাথে মিলিয়ে আঁকতে হবে, সমান করতে হবে। সমান্তরাল করলাম, তারপর এটাকেও যোগ করে দিলাম। এটা একটা রম্বস। কেন রম্বস? কেননা চারটা বাহু সমান। এই বাহুটা ধরবো যতটুকু, আমি চেষ্টা করেছি হাত দিয়ে আঁকার জন্য, হয়তো পুরোপুরি মিলবে না, বাট দেখা যাচ্ছে যে বাহু আমাকে ধরে নিতে হবে চারটা বাহু সমান। চারটা বাহু সমান এবং এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল এবং কোনো এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, চারটা কোণের একটা কোণও সমকোণ নয়। আচ্ছা, এটা হলো রম্বস। আর যদি সমকোণ হয়ে যেত তাহলে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র হয়ে যেত। এটা হচ্ছে রম্বসের প্রথম কথা। এখন রম্বসে চারটা কোণ 360 ডিগ্রি হবে এবং বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এই কোণ, আমি কিন্তু রম্বস সম্পর্কে কথা বলতেছি, অঙ্কটা একটু পরে পড়তেছি। রম্বসের বিপরীত কোণগুলো সমান হবে। এই কোণ আর এই কোণ সমান হবে, আর এই কোণ আর এই কোণ, বিপরীত কোণগুলো সমান হবে। চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। এবং রম্বসের যে ক্ষুদ্রতর কোণটা আছে, এখানে তো এটা যদি x হয়, কোণের পরিমাপ এটাও x হবে, আর এটা যদি y হয় এটাও y হবে। এখন বলা হইতেছে যে এটা সমান আর এটা সমান। এখন যদি এটা যা আছে, যদি আমরা ধরে নিই এইটা বড় কোণ, ওয়াইটা বড় কোণ, সবসময় বড় যে কোণগুলো থাকবে আর এখানে ছোট যে কোণগুলো থাকবে, বড় কোণ এবং ছোট কোণ একটা আর একটা অর্ধেক হবে, মানে বড় কোণের অর্ধেক হবে ছোট কোণ। অর্থাৎ এটা যদি হয় 120, এটা হবে 60। এটা যদি হয় 90 তো হবে না, 90 হওয়ার কোনো সুযোগ নেই, কেননা রম্বসের কোণগুলো 90 ডিগ্রি হবে না বা সমকোণ হবে না। যাই হোক, এখানে যা হবে এই কোণটা হবে তার অর্ধেক। এখন দেখি অঙ্কের মধ্যে কি বলা হয়েছে। এটা রম্বস এ বি সি ডি। রম্বসের আমরা দিলাম এ বি সি ডি, এটা একটা রম্বস। এই রম্বসের এ সি এবং বিডি কর্ণ, এ সি এবং বিডি কর্ণ, হ্যাঁ আঁকি। এই বিডি কর্ণ আঁকলাম, এসি কর্ণ আঁকলাম। কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ করলো, এখানে ও বিন্দুতে ছেদ করলো। তাহলে এ সি ডি 60 ডিগ্রি যদি হয়, এ সি ডি এটুকু যদি হয় 60 ডিগ্রি, তাহলে বলতেছে যে ওডিসি ইকুয়াল টু হোয়াট? ও ডি সি। তার মানে আমাকে এই কোণটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা এর আগে কিছু কিছু আলাপ আলোচনা করেছি, তার মধ্যে আরেকটা কথা হচ্ছে যে রম্বসের কর্ণগুলো কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কালারটা চেঞ্জ করে এখন দেই, যে এটা যদি রম্বস, এটা যদি রম্বসের কর্ণ হয়, এটা একটা রম্বসের কর্ণ, আর এটা 60 ডিগ্রি যদি হয় এবং এই কর্ণটা যদি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, পুরা এই কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 60, তাহলে এটুকু 60। তার মানে এই পুরাটা 120। এটা যদি 120 হয় তাহলে এইটুকু 120। এখন সবগুলো যদি 360 ডিগ্রি হয়, মানে এটা 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 আর এটা যদি 360 ডিগ্রি হয়, আর আমি ধরে নেই এই পুরা কোণটা হলো x ডিগ্রি, তাহলে এটুকু x।
তাহলে এক্স প্লাস 120, এটা 120, তাহলে আমরা কি বলবো, এটা 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 করি, এটা হচ্ছে এক্স প্লাস এটা হচ্ছে 120, এটুকু এক্স প্লাস এক্স, এটুকু হচ্ছে 120, 120 সমান সমান হচ্ছে 360। রম্বসের 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়। তাহলে আমরা এখান থেকে আমরা x এর মানটা পাবো। x 2x ইকুয়াল টু হচ্ছে 360 মানে 240, তাহলে x 2x ইকুয়াল টু পাবো 360 মাইনাস 240 সমান সমান হচ্ছে 120। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 120, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 60। তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, আমাকে বের করতে বলছে ওডিসি এইটুকু, শুধুমাত্র আমরা এইটুকু বের করব। তাহলে এই পুরাটা তো 60 ডিগ্রি, আবার এই কোণটা এটাকে দুই ভাগে ভাগ করছে, এই কোণটাকে। তাহলে এটা 60 যদি হয় পুরাটা, তাহলে এটা 30, এটা 30, তার মানে হচ্ছে রেজাল্ট হচ্ছে খ। অনেক জটিল হয়ে গেল কি? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 150 মিটার ও 100 মিটার। তাহলে আয়তাকার বাগানটা আমরা এঁকে নেই। এটা একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য 150, প্রস্থ হচ্ছে 100, তার মানে এদিকেও 100, এদিকে 150। এখন বলা হইতেছে যে বাগানটার দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে, দৈর্ঘ্য যদি 20% বেড়ে যায় তাহলে দৈর্ঘ্য কত হবে? 100 যদি দৈর্ঘ্য থাকতো তাহলে 20% বাড়লে এটা হতো 120, তাহলে দৈর্ঘ্য এখন আসছে কত? 150। তাহলে 1 হইলে হয়তো 100 ভাগের 120, তাহলে 150 হলে হয়তো, মানে 150 যেহেতু আছে, আমরা 20% বাড়িয়ে দিলে তাহলে 5 12 15 পূরণ 12 180। তাহলে আমাদের বাগানটির দৈর্ঘ্য যদি 20% বাড়ানো হয়, ধরে নিই পরবর্তী বাগানটা আমাদের এরকম, পরবর্তী বাগানটা একটু বড়, তো এই পরবর্তী বাগানের দৈর্ঘ্যটা হবে 180। আচ্ছা, তাহলে প্রস্থটা কত হবে? প্রস্থটাও বলতেছে যে 10% বৃদ্ধি করে, তার মানে এখানে 100 থাকলে প্রস্থটা হবে 110, এই বাগানের দৈর্ঘ্যটা হবে 110। আমি 10% বাড়িয়ে দিলাম, এটা আমি 20% বাড়িয়ে দিলাম, 150 এটা 20% বাড়িয়ে দিলে 180 হবে, আর প্রস্থ 10% বাড়িয়ে দিলে 110 হবে, যেহেতু 100 ছিল আগে। তাহলে এখন বাগানটা, নতুন বাগানের ক্ষেত্রফল কত হবে? নতুন বাগান হচ্ছে এটা, 180 হচ্ছে দৈর্ঘ্য আর 110 হচ্ছে প্রস্থ, এই দুইটা গুণ করলে সমান সমান হবে কত হবে? 19,800 হবে। তাহলে রেজাল্ট হচ্ছে ক। অনেকগুলো অঙ্কই করলাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।